স্ট্রেচারে করে লাশ আনা হয়েছে গার্ডেন এরিয়ায়। কিছুক্ষণ আগে নববধূর আগমনে গম গম করছিল চারিপাশ, তা এখন পিনপতন নীরবতায় রূপ নিয়েছে। রুদ্র আশেপাশে একবার চোখ বুলিয়ে নিল, গাড়ি থেকে নেমেও দেখেছে। তবুও কুহু জ্যোতি মীরাকে সুরক্ষিত দাঁড়ানো দেখে ভেতরে ভেতরে স্বস্তি পেল। রাশেদ আমির গম্ভীর গলায় বললেন, কুহু লাশের কথা শুনে প্রচণ্ড ভয় পেয়েছে। বাকি সকলে স্তম্ভিত। ইন্সপেক্টর আজিজ আপত্তি জানিয়ে বলল, কুহু ভেতরে যাক, কিন্তু প্রিয়তা ম্যাডামকে একটু বাইরে যেতে হবে। উনি নববধূ, যেহেতু সব মহিলা সার্ভেন্ট ওনার জন্যই রাখা হয়েছিল, হয়তো উনি কিছু বলতে পারবেন। রাশেদ আর আপত্তি করলেন না। রুদ্র কিছু বলতে গিয়েও বলল না। কুহু ব্যতীত বাড়ির সকলেই পা বাড়ালো গার্ডেন এরিয়ার দিকে। লাশটা দেখে রুদ্র শেরওয়ানি খামচে ধরল প্রিয়তা। ওকে এক হাতে আগলে রাখলো রুদ্র, বাহুতের মৃদু চাপ দিয়ে অভয় দিল। সকলে গম্ভীরভাবে পর্যবেক্ষণ করছে লাশটাকে। গলায় ছুরি গেঁথে দেওয়া হয়েছে, ফলে গভীর এক ক্ষত সৃষ্টি হয়েছে সেখানে। এছাড়া শরীরের আর কোথাও আঘাতের চিহ্ন নেই। 40 থেকে 45-এর মতো হবে মহিলার বয়স। রাশেদ বা রুদ্র কেউই মহিলাকে চেনে না। মহিলা সার্ভেন্ট নিয়োগের দায়িত্বে উচ্ছ্বাস ছিল। ওই প্রত্যেকের ব্যাকগ্রাউন্ড দেখে নিরাপত্তা সম্পর্কে নিশ্চিত হয়ে তবেই নিয়োগ দিয়েছিল। প্রিয়তা হঠাৎ বলে উঠল, উনি তো আমাকে খাবার দিতে আসতেন, কাল রাতের ডিনারটাও উনিই দিয়ে গিয়েছিলেন আমায়। জ্যোতির সম্মতি জানিয়ে বলল, হ্যাঁ, প্রিয়তার খাবারের দায়িত্বে ছিলেন উনি। উচ্ছ্বাস বলল, এদের সবাইকে এন্টার করার অ্যাপ্রুভ্যাল আমিই দিয়েছি। আমার কাছে সবার ছবি সহ বায়োডাটা আছে, ওরা চেক করলেই আপনি এনার পরিচয় পেয়ে যাবেন। ইন্সপেক্টর আজিজ বলল, থ্যাংক ইউ, দরকার হবে ওটা। তারপর লাশটার দিকে আরও একবার তাকিয়ে আবার বললেন, দোতলায় করিডোরের বাঁ দিকে কর্নারের রুমটায় পাওয়া গেছে লাশটা। বাথরুমে। ওই ঘরে কে ছিল? উত্তরে রুদ্র বলল, ওই ঘরটা ফাঁকা ছিল। মাছের দুটো ঘরের একটাতে কুহু আর জ্যোতি, অন্যটাতে প্রিয়তা আর মীরা ছিল। কর্নারের কোনো ঘরে ওদের রাখিনি আমরা। মাথা ঝাঁকালো ইন্সপেক্টর। প্রিয়তার দিকে তাকিয়ে বললেন, শেষ কখন ওনাকে দেখেছিলেন আপনি? প্রিয়তা 2 সেকেন্ড ভেবে বলল, গতকাল রাতে আমায় খাবার দিতে এসেছিল, উনি বলেছিল আবার আসবে দুধ দিতে, কিন্তু আসেননি। ভ্রুকুটি করল আজিজ। দুধ নিয়ে এলেন না? আপনি খোঁজ করেননি? প্রিয়তা একবার জ্যোতির দিকে তাকালো, মাথা নিচু করে বলল, দুধ তো জ্যোতি আপু নিয়ে এসেছিল, তাই আমি আর। ইন্সপেক্টর আজিজ এবার জ্যোতির দিকে তাকালো। জ্যোতি নির্বিকার। ইন্সপেক্টর প্রশ্ন করার আগেই প্রশ্নটা করল রুদ্র। তুই কেন এনেছিলি? জ্যোতি রুদ্রের চোখের দিকে তাকিয়ে বলল, স্পষ্ট ভীতিহীন বক্তব্য। এবার আজিজ বলল, এরপর আর দেখেননি ওনাকে? না। একইভাবে স্পষ্ট জবাব দিল জ্যোতি। ইন্সপেক্টর আজিজ আপন মনেই বলল, লাশ বেশ কয়েক ঘন্টা আগের বলে মনে হচ্ছে। এরপর রাশেদের দিকে তাকিয়ে বলল, আপনাদের সহযোগিতা লাগবে আমার। SI ফারুক পুরো বাংলোটা চেক করেছেন, জিজ্ঞাসাবাদ করেছে। ওখানে উপস্থিত আপনাদের সব কর্মচারী এবং সার্ভেন্টদের বিয়েতে উপস্থিত আপনাদের সকল স্টাফ, সার্ভেন্ট এবং বিয়েতে নিমন্ত্রিত অতিথিদের একটা লিস্ট চাই আমরা। আজকের মধ্যে দিতে পারলে খুশি হব। ভ্রুকুটি করে 2 সেকেন্ডের মতো চুপ থাকলেন রাশেদ। তারপর বললেন, প্রিয়তার দিকে এক পলক তাকালো রুদ্র। ইন্সপেক্টরকে উদ্দেশ্য করে বলল, না, ওনারা একবারে যেতে পারেন, তবে যেহেতু ছুরিটা পাওয়া গেছে, প্রত্যেকের হাতে ছাপ দরকার হবে আমার। খুনি ইচ্ছে করে ছুরিটা ছেড়ে যায়নি, সময়ের অভাবে ছুরিটা নিয়ে পালাতে পারেনি, সুতরাং হাতের ছাপ পাওয়া যেতে পারে। একদম দক্ষ হাতে গাঁথা হয়েছে ছুরিটা, ঠিক জায়গা মতো লেগেছে, সোজা শ্বাসনালী, পাকা হাত। রুদ্রের কথা মতো জ্যোতি আর মীরা প্রিয়তাকে নিয়ে ভেতরে চলে গেল। যাওয়ার আগে রুদ্রর দিকে ফিরে তাকালো প্রিয়তা। রুদ্র পুনরায় চোখ টিপে আশ্বস্ত করলো ওকে। ওরা চলে যেতে আজিজ হাবিলদারদের ইশারা করলো। তারা চলে গেল লাশটা নিয়ে। আজিজ যেতে নিয়েও থেমে গেল। রাশেদের সামনে দাঁড়িয়ে বলল, অদ্ভুত ব্যাপার তাই না? গুলশানে খুন বা নিখোঁজ হওয়ার ঘটনাগুলোর বেশিরভাগই আপনার কর্মচারীদের উপর দিয়ে যায়। খোকন, সবুজ, তপু, স্বপন, এখন এই মহিলা। বিপদ আপনাদের কাছে হেঁটে আসে, নাকি আপনারা নিজেরাই বিপদ? রাশেদ কিছু বললেন না। ইন্সপেক্টরের চোখে চোখ রেখে হাসলেন। ইন্সপেক্টর আজিজ হঠাৎ কিছু একটা মনে পড়ে যাওয়ার ভান করে বলল, ও
কর্মচারীর কথা মনে পড়ল। আপনার আরেক কর্মচারী স্বপনকেও তো কেউ এভাবেই গলায় ছুরি গেঁথে মেরেছিল, তাই না? মনে পড়ে? রাশেদ তীক্ষ্ণ চোখে তাকালেন আজিজের চোখে, হেসে ফেললেন। রাশেদের অন্তর্ভীতি দৃষ্টি দেখে একটু অপ্রস্তুত হলো আজিজ, তবে বুঝলো খোঁচাটা জায়গা মতো লেগেছে। পাশেই দাঁড়িয়েছিল রুদ্র, ওনাদের সব কথাই শুনতে পাচ্ছিল। হঠাৎ বলে উঠল, অথচ এতগুলো মাস কেটে গেলেও খুনিকে খুঁজে বের করতে পারলেন না আপনি। ব্যাপারটা দুঃখজনক। পাল্টা খোঁচাটা হাসি মুখে হজম করে নিল আজিজ। অভ্যাসবশত গোফে আঙ্গুল বুলিয়ে বললেন, দুঃখজনকই বটে। আমি পারিনি। হয়তো ভবিষ্যতে কেউ একজন আসবে যে এই সোলার সিস্টেম আর তার পিছনে লুকানো গোপন রহস্য সবটাই খুঁজে বের করবে। আমার না পারার সব গেলানি মুছে দেবে সে। রাত 9টা বাজে। প্রিয়তাকে জ্যোতি আর কুহুর ঘরেই রাখা হয়েছে। প্রিয়তা বাড়তি গহনা ঘোমটা সব খুলে ফেলেছে, ফ্রেশ হয়ে নিয়েছে, হাত মুখ ধুয়ে। কুহু আর মীরা বসে আছে ওর দুপাশে। জ্যোতি রুমে নেই। হঠাৎই খুনের ব্যাপারটায় ভয় পেয়ে গিয়েছিল কুহু। এই প্রথম এরকম ঘটনা দেখল। রাশেদ আর রুদ্র এসব খুন খারাপির আজটুকু কখনো আসতে দেয়নি কুহুর গায়ে। প্রিয়তা আর মীরা ঠাট্টা মজা করে স্বাভাবিক করে ফেলেছে ওকে। রুদ্র যাওয়ার আগে প্রিয়তাকে ইশারায় বলে গিয়েছিল কুহুকে সামলাতে। প্রিয়তা বুঝেছে, রুদ্র জানে প্রিয়তা আর মীরাও ভয় পেয়েছে। তবে কুহুর ব্যাপারটা আলাদা। হঠাৎই মীরা প্রিয়তার কানের কাছে ফিসফিসিয়ে বলল, কোথায় এসে বলি বোন, আসতে না আসতেই লাশ পড়ে গেল একটা। আগেই বলেছিলাম তোকে। দুলা ভাইটাও কোথায় গিয়ে বসে আছে? আদৌ আজ তোদের বাসর হবে তো? প্রিয়তা ভ্রু কুঁচকে তাকালো মীরার দিকে, চাপা গলায় বলল। একটু চুপ থাকা যায় না? মীরা ঠোঁট ফোলালো, আঙ্গুল দিয়ে চশমা ঠিক করে বলল, ভালো কথার ভাত নেই। প্রিয়তা কিছু বলার আগেই জ্যোতি এলো। ওর পেছন পেছন দুজন মহিলা এলেন খাবার নিয়ে। মহিলা দুজন বিছানায় খাবার রেখে যেতে নিলে জ্যোতি বলল, তোমরাও সবাই খেয়ে নিও, বোধহয় অনেক রাত হবে ফিরতে ওদের। বলে প্রিয়তার দিকে তাকালো জ্যোতি। প্রিয়তাও তাকিয়ে আছে। মহিলা দুজন মাথা নেড়েই চলে গেল। জ্যোতি বিছানায় বসে বলল, চারজন খাবো, তাই ঘরেই নিয়ে এলাম খাবারটা। কুহু ইশারায় প্রশ্ন করল। দেয়াল ঘড়ির দিকে একবার তাকালো জ্যোতি, হতাশ নিঃশ্বাস ফেলে বলল, জানি না ওদের ঠিক ঠিকানাটা আছে নাকি। যাই হোক, সারাদিন সবার অনেক ধকল গেছে, এবার খেয়ে নেওয়া উচিত, বিশেষ করে প্রিয়তার। প্রিয়তা খানিকটা ইতস্তত করল নিচু গলায়। ওনার সঙ্গে কথা হয়েছে তোমার? জ্যোতি প্রিয়তার দিকে তাকিয়ে চোখে হাসলো। প্লেটগুলো সাজিয়ে দিতে দিতে বলল, কথা হলে তো বলতেই পারতাম কখন আসবে, হয়নি। মীরা চশমা ঠিক করে বিস্ময় নিয়ে বলল, এটা কেমন কথা? আজ তো ওদের বাসর, বাসরাতে বর থাকবে না? এটা কিছু হলো? জ্যোতির জবাব দিল না। প্রিয়তা কোনোইয়ের খোঁচা দিল মীরাকে, চোখ রাঙিয়ে বলল চুপ থাকতে। কুহু মুখ গোমড়া করে ফেলল। আজই এমন হতে হলো। করিডোরের জয়েন্ট ব্যালকনিতে দাঁড়িয়ে আছে প্রিয়তা। এখান থেকে বাইরের গেটটা স্পষ্ট দেখা যায়। প্রিয়তা এক দৃষ্টিতে তাকিয়ে আছে গেটের দিকে। মনটা খারাপ হয়ে গেছে ওর। রাত 1টা বাজে, অথচ রুদ্র আসেনি। উচ্ছ্বাস ফোন করেছিল, ওদের ঘুমিয়ে পড়তে বলেছে। ওরা রাতে কখন ফিরবে ঠিক নেই। কুহু, জ্যোতি, মীরা সবাই ঘুমিয়ে পড়েছে। কুহু আর জ্যোতি তাদের ঘরে। প্রিয়তা মীরার সঙ্গে গেস্ট রুমটাতেই শুয়েছিল এতক্ষণ, ওখানেই শোবে। রুদ্রের ঘরে ঘুমাতে বলা হয়েছিল ওকে, কিন্তু ও যায়নি। অভিমানের ঘন মেঘ জমে আছে মনে। মনটা খারাপ, তাই তো বারান্দায় এসে দাঁড়িয়েছে। হঠাৎ প্রিয়তার মনে হলো ওর ঠিক পেছনে কেউ আছে। অদ্ভুত অনুভূতি হলো ওর। আচমকায় শরীরের রোম দাঁড়িয়ে গেল। ভয়ে ভয়ে পেছনে তাকিয়ে চমকে উঠল ও। কোনো মতে রেলিং ধরে সামলে নিল নিজেকে। জ্যোতি দাঁড়িয়ে আছে। জ্যোতিকে দেখে স্বস্তি পেল প্রিয়তা। জ্যোতি এগিয়ে এসে রেলিংয়ে হেলান দিয়ে বলল, ভয় পেলে? ঘুমাওনি তুমি? না, পানি আনতে গিয়েছিলাম নিচে, তোমাকে দেখতে পেয়ে এলাম। ও, মন খারাপ? প্রিয়তা তাকালো জ্যোতির দিকে, কিছু বলল না। জ্যোতি বলল, এত অল্পতেই মন খারাপ করো না, অভ্যেস করে নাও। এগুলো রুদ্রের জীবনের রোজকার ঘটনা। রুদ্র আমিরকে যখন বিয়ে করেছো তুমি, যখন করেছই, তখন আর 5টা দাম্পত্য জীবনের মতো স্বাভাবিক দাম্পত্য জীবন আশা করো না। রুদ্রের সাথে সাথে মৃত্যু, বিপদ, লাশ, খুন এগুলো মেনে নিতে হবে তোমায়। ওর জীবনটাই এসবের উপর দাঁড়িয়ে আছে।
তবে আজকের রাতটাই এমন না হলেও পারতো, মানছি। প্রিয়তা কিছুক্ষণ তাকিয়ে রইল জ্যোতির দিকে, মৃদু হেসে বলল। ওনাকে খুব ভালো করে চেনো তুমি, তাই না? জ্যোতিও হাসলো, যেন হারিয়ে গেল গভীর অতীতে। আনমনে বলল, ছোটবেলা থেকে ওকে দেখেই তো আমার শৈশব কৈশোর সব কেটেছে। ওর সবটাই আমার মুখস্থ। প্রিয়তা বিস্মিত চোখে তাকালো জ্যোতির দিকে। তবে কি ওর ধারণাই ঠিক? নিজেই নিজেকেই প্রশ্ন করল একবার। জ্যোতি প্রসঙ্গ পাল্টে বলল, যাই হোক, তুমি রুদ্রের উপর রাগ করো না। বুঝতেই পারছো খুনের ব্যাপার। চেষ্টা করেও হয়তো আসতে পারছে না বেচারা। প্রিয়তা কিছু না বলে মাথা নিচু করে ফেলল। খুনের ব্যাপারটা মাথায় আসতে রোমাঞ্চ অনুভব করল ও। কালকে অবধি যে মানুষটা ওকে খাবার দিয়ে যেত, মিষ্টি করে ছোট ম্যাডাম বলে ডাকতো, সে আজ নেই। হঠাৎই জ্যোতি ভীষণ ঠান্ডা গলায় বলল, ওই ছুরিটা কিন্তু তোমার গলায়ও বসতে পারতো প্রিয়তা। কে বলতে পারে ছুরিটা হয়তো তোমার গলাতেই বসার কথা ছিল। চকিতে তাকালো প্রিয়তা, দু চোখে ভয় স্পষ্ট। প্রিয়তাকে ভয় পেতে দেখে উচ্চস্বরে হেসে উঠল জ্যোতি। জ্যোতির হাসির আওয়াজে আরও ভয় পেল মেয়েটা। শিরদাঁড়া পেয়ে যেন ঠান্ডা শীতল স্রোত নেমে গেল। জ্যোতি কোনো মতে হাসি থামিয়ে বলল, রুদ্র আমেরের বউ হয়ে এত ভয় পেলে চলবে? ভুলে যেও না, রুদ্রের অন্যতম দুর্বল জায়গা হয়ে গেছো তুমি। আর বুদ্ধিমানেরা সবসময় শত্রুর দুর্বল জায়গাতেই আঘাত করে। রুদ্রের শত্রু যে অভাব নেই, তুমি তা জানো। সাবধানে থেকো। প্রিয়তা এখনও তাকিয়ে আছে জ্যোতির দিকে। ঘামে ভিজে গেল ওর হাত পা। জ্যোতি প্রিয়তার কাঁধে হাত রেখে বলল, যাও ঘুমিয়ে পড়ো, মন খারাপ করো না এখন। গভীর রাত। আমের ফাউন্ডেশনের অফিসে গম্ভীর মুখে বসে আছে দলের প্রধান 5 জন। কারো মুখে কোনো কথা নেই, স্তব্ধ নীরব পরিবেশ। ঘরে তেমন আলোও নেই, টেবিল ল্যাম্পটা জ্বলছে কেবল। সব ঝামেলা মিটিয়ে এতক্ষণে আলোচনায় বসার সুযোগ পেয়েছে তারা। নীরবতা ভেঙে সবার আগে বলল জাফর, বাংলোর এত কড়া প্রোটেকশনের মাঝে এমন কাজ করার সাহস করলো কে? আর কাজটা করে বের হলো কি করে? ইকবাল বলল, বের হয়নি, গার্ডদের জিজ্ঞাসা করেছিলাম আমি। সন্দেহজনক কাউকে বের হতে বা ঢুকতে দেখা যায়নি। হয় ভিতরের কেউ, না হয় ইনভাইটেডের মধ্যেই কেউ করেছে কাজটা। কিন্তু একজন সার্ভেন্টকে মেরে কার কি লাভ হলো? উচ্ছ্বাস হাতে ধরে রাখা কাগজে একবার চোখ বুলিয়ে বলল, ওই মহিলার বায়োডাটা দেখেছি আমি। উল্লেখযোগ্য তেমন কিছু নেই, সাধারণ একজন গরিব মহিলা। খানিকক্ষণ ভাবল রুদ্র, গম্ভীর কণ্ঠে বলল, উদ্দেশ্য ওই মহিলা ছিল না। যে খুনটা করে থাকুক, তার উদ্দেশ্য অন্য কিছু ছিল। কিন্তু এমন কিছু হয়েছে যার কারণে এই মহিলাকে মারতে হয়েছে তার। আর আমি বোধহয় জানি খুনটা কখন হয়েছে। অবাক হলো উপস্থিত সবাই। নড়ে চড়ে বসলো রুদ্র। সবার দিকে একবার দৃষ্টি বুলিয়ে বলল, কাল 12টার পর আমি একবার গিয়েছিলাম ওই বাংলোতে, সবটা নিজে একবার দেখে নিতে। হঠাৎই লাইট চলে যায় কিছুক্ষণের জন্য। প্রিয়তা ঠিক আছে কিনা দেখতে যখন আমি বাংলাতে ঢুকলাম, তখন করিডোরে কারো উপস্থিতি টের পেয়েছিলাম আমি। প্রিয়তাও একই কথা বলেছে। ইন্সপেক্টরও কিছুক্ষণ আগে জানালো যে খুনটা কাল রাতে 11টা থেকে 1টার মাঝে হয়েছে। আমার ধারণা লাইট অফ থাকার ওই সময়টাতেই খুনটা হয়েছে। কিন্তু খুনিটি কাকে মেরে যে এসেছিল ওখানে, ওই মহিলাই বা মারতে হলো কেন? এটা আসল প্রশ্ন। ইকবাল আবার বলল, ভাগ্যিস আমরা বেরিয়ে আসার সঙ্গে সঙ্গে সন্ত্রাসগুলোও সব বেরিয়ে গিয়েছিল। ওরা থেকে গেলে বাকি কর্মচারীদের মতো পুলিশ ওদেরকেও আটকে দিত। আর চাষ করে বেআইনি অস্ত্রগুলো পুলিশের হাতে পেলে ফেঁসে যেতাম আমরা। এতক্ষণ সিগারেট ফুঁকতে ফুঁকতে সবার বক্তব্য মনোযোগ দিয়ে শুনছিলেন রাশেদ। সবাই থামার পর ধীরে সুস্থে উনি বললেন, অ্যাশট্রেতে ছাই ঝাড়লেন রাশেদ, আবার বলতে শুরু করলেন। তারপর উচ্ছ্বাসকে উদ্দেশ্য করে বললেন, রাশেদের এই বক্তব্যের মধ্য দিয়েই শেষ হলো অনাকাঙ্ক্ষিত আচমকা বসা ছোট্ট মিটিং। রাতে 3:30টায় বাড়ি ফিরল ওরা সবাই। সবার শেষে ভেতরে ঢুকলো রুদ্র আর উচ্ছ্বাস। সিঁড়িতে ওঠার সময় উচ্ছ্বাস সকৌতুকে বলল, আজ তোর বাঁশর গেল। দেখ গিয়ে বউ গাল ফুলিয়ে রেখেছে। হেকেই বলে কপাল, বাঁশরটাও মিস। বউয়ের ঝাড়ি বোনাস। হ্যাপি ফার্স্ট নাইট বস। রুদ্র কিছু বলল না।
ক্লান্ত ও, তার উপর মনটাও ভালো নেই। উচ্ছ্বাসও আর খোঁচালো না, যথেষ্ট হয়েছে আজ। নিজের ঘরে গিয়ে প্রিয়তাকে দেখতে না পেয়ে একটু অবাকই হলো রুদ্র। ওয়াশরুম বারান্দাতেও চেক করলো, না পেয়ে বুঝলো অন্য ঘরে ঘুমিয়েছে। অনুমান করলো মীরার সাথেই ঘুমিয়েছে তার বউ। চেঞ্জ না করেই বেরিয়ে গেল মীরার ঘরের দিকে। দরজাটা ভিড়ানো ছিল, আলতো করে দরজাটা ফাঁক করতেই দেখতে পেল প্রিয়তাকে। ঘুমোচ্ছে, হয়তো নীরবে অপেক্ষা করছিল ওর জন্য। মনে অভিমানের মেঘ জমিয়ে রেখেছে নিশ্চয়ই। এত রাতে আর ওদের বিরক্ত করলো না রুদ্র। একটা দীর্ঘশ্বাস ফেলে ফিরে এলো নিজের ঘরে। ওরও ঘুম পেয়েছে, বিশ্রাম দরকার। বেশ বেলা হয়েছে, কড়া রোদ ছড়িয়ে পড়েছে রুম জুড়ে। এখনও বিছানা ছাড়েনি রুদ্র। স্যান্ডো গেঞ্জি আর পাজামা পরা অবস্থাতেই উপর হয়ে শুয়ে পড়েছে। প্রায় ভোর রাতে বাড়ি ফিরেছে ও, সবাই জানে, তাই কেউ আর ডিস্টার্ব করেনি ওকে। প্রিয়তা সকাল সকালই রুদ্রর ঘরে চলে এসেছে লাগেজ নিয়ে। মনে মনে রেগে আছে ঠিকই, তবে আজ থেকে তো এই ঘরেই থাকতে হবে। রুদ্রের ওয়াশরুমেই ঢুকেছে গোসল করতে। বেরিয়ে এসে দেখলো এখনও ঘুমোচ্ছে রুদ্র। প্রিয়তা চোখ সরিয়ে নিল। কাবার্ড খুলে রুদ্রর পোশাকগুলো সরিয়ে রাখলো এক পাশে। লাগেজ থেকে নিচের জামা কাপড়গুলো বের করে সাজিয়ে রাখতে শুরু করলো। টুকটাক আওয়াজে ঘুম ভেঙে গেল রুদ্র। তাকিয়ে দেখলো প্রিয়তা ওর কাবার্ড দখল করছে। 2 সেকেন্ডের জন্য বোকাপনে গিয়েছিল রুদ্র, স্তম্ভিত হয়ে গিয়েছিল। তখন গিয়ে মনে পড়ল গতকালই বিয়ে করেছে ও। প্রিয়তা এখন ওর বউ। মৃদু হেসে প্রিয়তাকে লক্ষ্য করল রুদ্র। গাঢ় গোলাপি রঙের শাড়ি জড়িয়েছে গায়ে, ভেজা চুল, স্নিগ্ধ মুখ, অপূর্ব লাগছে। রুদ্র আস্তে করে উঠে বসলো। প্রিয়তা নিজের কাজে মগ্ন। খেয়াল করেনি যে রুদ্র জেগে গেছে। পেছনে কারো উপস্থিতি টের পেতেই ঘুরে তাকালো ও। রুদ্রকে দাঁড়িয়ে থাকতে দেখে একটু অপ্রস্তুত হলো। পিছিয়ে গেল 2 পা। কপালের ভেজা চুলগুলো সরিয়ে নিল হাত দিয়ে। পাশ কাটাতে গেলে 2 বাহু ধরে আটকে ফেলল রুদ্র। প্রিয়তা দাঁড়িয়ে রইল মাথা নিচু করে। রুদ্র কয়েক সেকেন্ডে মনোযোগ দিয়ে দেখল প্রিয়তাকে, তারপর নরম গলায় বলল, কালকে রাতের জন্য দুঃখিত, এমনভাবে আটকে গিয়েছিলাম যে। প্রিয়তা জবাব দিল না, তাকালোও না। রুদ্র হাসল, 2 হাত গালে রেখে উঁচু করে ধরল অভিমানিনীর মুখ। প্রিয়তা তবুও তাকালো না। রুদ্র বলল, মাফ করবে না? প্রিয়তা এবার তাকালো রুদ্রের চোখে, গম্ভীর কণ্ঠে বলল, শাওয়ার নিয়ে ফ্রেশ হয়ে নিন, নিচে সবাই অপেক্ষা করছে। বলে নিজেকে ছাড়িয়ে চলে গেল। রুদ্র আটকানোর চেষ্টা করল না। প্রিয়তার যাওয়ার দিকে তাকিয়ে আপন মনেই হাসল। ভাবলো এখন পালাচ্ছ পালাও, রাতে কোথায় পালাও সেটাই দেখব। আধ ঘন্টা পর নিচে নামলো রুদ্র। নিচে নেমেই ভ্রু কুঁচকে গেল ওর। সবাই হলরুমে উপস্থিত। ইন্সপেক্টর আজিজ এসেছে। কিছু বলছেন উনি। আরেকটু এগোতেই রুদ্র শুনতে পেল সব কথা। আজিজ বলছে, মহিলা সার্ভেন্টদের জিজ্ঞাসাবাদ করেছি আমি। সেই মহিলা পেঁয়াজ কাটতে নিচে যায়নি, অর্থাৎ আপনাকে দুধের গ্লাস দিয়ে উনি নিচে নামেননি। রুদ্রের দিকে চোখ পড়তে একবার থামলো, আবার বলল, আর ছুরিটাও আপনাদের ওখানকার ছুরি। ওখানকার কাজের জন্য যে ছুরিগুলো আনা হয়েছিল তারই একটা দিয়ে খুনটা হয়েছে। অনেক হাতের ছাপও পাওয়া গেছে। সার্ভেন্টদের হাতের ছাপ থাকা স্বাভাবিক, কিন্তু তবুও আমরা ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ করাবো। অস্বাভাবিক কেউ, অর্থাৎ কাজের লোক ছাড়া আর কারো হাতের ছাপ পাওয়া যায় কিনা দেখার জন্য। সবাই তাকিয়ে রইল ইন্সপেক্টরের দিকে। তার মানে আরও একটা অপেক্ষা, ফিঙ্গারপ্রিন্ট রিপোর্ট আসার। পুলিশের 2 জন লোক এসে বাড়ির সকলের হাতের ছাপ নিল। গেস্টদের হাতের ছাপও আজকের মধ্যে কালেক্ট করা হবে। ইন্সপেক্টর আজিজ চলে যেতেই নিচ্ছিলেন, হঠাৎই জ্যোতি বলে উঠল, ওখানে রাখা একটা ছুরি দিয়ে কিন্তু আমি ফল কেটেছিলাম। এটাই যদি সেই ছুরি হয় তবে আমার হাতে ছাপও পাওয়া যাবে। আপনি জিজ্ঞেস করে দেখতে পারেন 2 জন মহিলার সামনে কে কেটেছিলাম আমি। যে ঘুরে তাকালেন জ্যোতির দিকে। মৃদু হেসে বললেন, তার দরকার হবে না হয়তো। দুপুরবেলা আমির ভিলার পরিবেশটা পুনরায় গমগমে হয়ে উঠল। বিয়ের অনুষ্ঠান রাশেদ আমির করেছেন, তাই আলাদা করে কোনো রিসেপশনের আয়োজন করা হয়নি। তবে বাড়ির সব সার্ভেন্ট, আমির ফাউন্ডেশনের কর্মচারীদের এবং কাছের কিছু ক্লায়েন্ট এবং বন্ধুদের নিয়ে একসঙ্গে খাওয়া দাওয়ার একটা ব্যবস্থা করা হয়েছে। এই বিয়েটা নিয়ে আমির ভিলার কর্মচারী থেকে শুরু করে গার্ড সকলেই খুব খুশি। রুদ্রকে ওরা সকলেই ভীষণ ভয় পায়, কিন্তু তার সাথে প্রচণ্ড ভালোবাসে। সকলেই মনে মনে চাইতো তাদের গম্ভীর
গম্ভীর রাগে ছোট সাহেব একটা মিষ্টি মেয়েকে বিয়ে করে নিয়ে আসুক। গম্ভীর আমের ভিলা নিস্তব্ধতা সেই মেয়ে নিজের মিষ্টি গুঞ্জনে মুখরিত করে তুলুক। এতদিনের আশাও অবশেষে পূরণ হলো। প্রিয়তাকেও মনে ধরেছে সকলের। সুন্দরী, দেখতেও যথেষ্ট শান্ত মিষ্টি, মুগ্ধ করা নম্র, কোমল তার কথা, চলন আচরণ। অপছন্দ করার কোনো কারণ নেই, বরং রুদ্রপ্রিয়তাকে রাজ্যটক ঘোষণা করে দিয়েছে অনেকে। নার্গিস বেগম তো প্রিয়তার থুতনি ধরে বলেই ফেলেছে কথাটা পছন্দ হয়নি প্রিয়তার। তুলনা জিনিসটা পছন্দ না ওর। তাছাড়া জ্যোতিও উপস্থিত ছিল সেখানে। কোন আক্কেলে মহিলা এমন কথা বলল সেটাই বুঝল না প্রিয়তা। নববধূ বলেই চুপ থাকলো, শক্ত হয়ে বসে থাকলো মাথা নিচু করে। তবে জ্যোতির মুখ কালো করে বেরিয়ে যাওয়া দেখে খারাপ লেগেছে ওর। বোধহয় কষ্ট পেয়েছে মেয়েটা। আমের ভিলার ছাদে সকলের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে। প্রিয়তাকে নিজের হাতে রান্না করতে হয়েছে সবার জন্য। যদিও ওকে সাহায্য করার জন্য জ্যোতি, নার্গিস আরও মেয়েরা ছিল, তবুও এত মানুষের রান্না করতেই হাঁপিয়ে উঠেছে বেচারি। অপরদিকে রুদ্র সকাল থেকে বিভিন্ন কাজে ব্যস্ত। এত সব ব্যস্ততার মাঝে রুদ্র আর প্রিয়তার দেখা হয়নি একবারও। ছাদে গিয়ে খাওয়ার জায়গায় নীরবকে দেখতে পেয়ে থমকে গেল কুহু। বোকার মতো তাকিয়েই রইল সেদিকে। নীরবের চোখ কুহুর উপর পড়তেই ভুবন ভোলানো এক হাসি দিল। ভ্রু কোচকালো কুহু। নীরব ভ্রু নাচালো। কুহু জিজ্ঞাসা দৃষ্টি দেখে নিজের ফোনটা তুলে দেখালো ওকে। কুহু দ্রুত নিজের ফোন বের করে নীরবের মেসেজ পাঠিয়েছে। অবাক হয়েছো? কুহু একবার দূরে বসে থাকা নীরবের দিকে তাকিয়ে দ্রুত লিখল, আপনি এখানে কি করে? বিয়েতেও এসেছিলাম, তুমি খেয়াল করনি। থাকিনি বেশিক্ষণ। তোমার বাবার সাথে আমার বাবার আলাপ আছে ব্যবসা সূত্রে। আমি আগেও জানতাম না, কালই জেনেছি। আজও আমাদের ডেকেছে তোমার বাবা, তাই আসা। মেসেজটা পড়ে বোকা দৃষ্টিতে নীরবের দিকে কুহু। নীরব হাত দিয়ে ফোনের মতো বানিয়ে কানে ধরল, ঘাড় কাত করে মৃদু হাসল। অর্থাৎ রাতে কথা হবে। উচ্ছ্বাস রুদ্রের সঙ্গে ব্যস্ত থাকলেও বারবার তাকাচ্ছিল চারিপাশে। আশা করেছিল আজও হয়তো নাজিফার দেখা পাবে, কিন্তু নাজিফার বাবার দেখা পেলেও নাজিফার দেখা পায়নি বেচারা। অবশেষে হতাশ হয়ে কাজে মন দিতে হয়েছে তাকে। যেহেতু গতকাল বাসর হয়নি, তাই আজকেই রুদ্রপ্রিয়তার বাসরের আয়োজন করা হলো। জ্যোতি, কুহু, মীরা তিনজন মিলে খুব সময় নিয়ে সাজালো রুদ্রর ঘর। প্রিয়তাকে নিজের হাতে সাজিয়ে দিয়েছে জ্যোতি। সাজানোর সময় কেমন অদ্ভুত দৃশ্যতে দেখছিল জ্যোতি। প্রিয়তার শরীরের প্রতিটা অঙ্গের উপরে হিংসে হচ্ছিল ওর। প্রিয়তার প্রতিটা অঙ্গকে যখনও সাজাচ্ছিল, মন মস্তিষ্কে বারবার আঘাত করছিল। আজ এই অঙ্গগুলোকে গভীর ভালোবাসার স্পর্শে শিহরিত করবে রুদ্র। এই সজ্জা, এই সৌন্দর্যের প্রতিটা অংশকে উপভোগ করবে। সম্পূর্ণভাবেই রুদ্র আমিরকে পাবে প্রিয়তা, সম্পূর্ণভাবে। কথাগুলো চিন্তা করতেই বুকের ভেতরটা জলে জ্যোতির। চোখ ফেটে জল বেরিয়ে আসতে চাইছে। নিঃশ্বাস নিতে গিয়ে ঢোক গিলছে বারবার। জ্যোতির দৃষ্টিতে বেশ অস্বস্তি হচ্ছিল প্রিয়তার। ওর ছলছলে চোখ দুটো সে অস্বস্তি বাড়াচ্ছিল। এক দৃষ্টিতে তাকিয়ে কেবল দেখছিল জ্যোতিকে। রাত 11টার দিকে উপরে এলো রুদ্র। সারাদিন ব্যস্ত ছিল বেশ। প্রিয়তার সঙ্গে দু একবার দেখা হলেও কথা বলার সুযোগ হয়নি। উচ্ছ্বাস আর রঞ্জুকে বাকি কাজ বুঝিয়ে দিয়ে তবেই উপরে এলো রুদ্র। করিডোর ধরে এগোতেই সামনে পড়ল জ্যোতি। দুজনেই থেমে গেল। জ্যোতি অর্থপূর্ণ দৃষ্টিতে তাকালো রুদ্রর দিকে। রুদ্র 2 সেকেন্ড তাকিয়ে থেকে পাশ কাটিয়ে চলে গেল। জ্যোতিকে দেখলে ইদানিং খানিকটা অস্বস্তি হয় রুদ্রর। কেমন অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে থাকে, অদ্ভুত শূন্য সে দৃষ্টি। জ্যোতি রিক্ত চোখে চেয়ে রইল রুদ্রের যাওয়ার দিকে। হঠাৎ জ্বালা করে উঠল চোখ দুটো। পুনরায় নিঃশ্বাস ভারী হয়ে উঠল। বুকের মধ্যে যেন কেউ পাথর ঠেসে ধরেছে। কষ্ট হচ্ছে, আফসোস হচ্ছে। কেন এমন একজনকে ভালোবাসলো যে ওর ভাগ্যেই ছিল না? প্রণয়ের এই তীব্র দহন কেন ওর ভাগ্যেই লেখা ছিল? এই চাপা যন্ত্রণা, নীরব চিৎকার, ছটফটানি ও কাকে কাকে দেখাবে? জ্যোতি আপন মনে ভাবলো, এক সময় কি বলেছিল রুদ্র? তার সান্নিধ্য পাওয়ার জন্যে নাকি ওইসব মেয়েদের মতোই আসতে হবে। বৈধভাবে নাকি কখনো রুদ্রের সান্নিধ্য পাওয়া যাবে না। তাহলে আজকে কেন নিজের কথার খেলাপ করতে চলেছে সে? প্রিয়তাকে তো সে বৈধ অধিকার দিতে চলেছে। রাশেদ বাবাও তো জ্যোতির মন বোঝেনি, কিংবা বুঝে থাকলেও গুরুত্ব দেয়নি জ্যোতির অনুভূতিকে। নিজের ছেলের পছন্দকেই গুরুত্ব দিয়েছে। সবাই স্বার্থপর, তাহলে ও কেন নিঃস্বার্থ হবে?
এসব কথা ভাবতে ভাবতে সোজা নিজের ঘরে এসে শুয়ে পড়ল জ্যোতি। কোনো কথা বলল না কুহুর সঙ্গে, উল্টো দিকে ফিরে রইল। কুহু বুঝেও চুপ থাকলো। দীর্ঘশ্বাস বেরিয়ে এলো ভেতর থেকে। কুহু চেয়েছিল রুদ্রর ঘরণী জ্যোতিই হোক। প্রিয়তাকে মন থেকে মেনে নিয়েছে ও, মেয়েটা সত্যিই অসাধারণ। কিন্তু তবুও মনে হয় রুদ্রর পাশে জ্যোতিকে আরও বেশি মানাতো। কিন্তু এখানে তো কারো কিছুই করার নেই, কারো কোনো হাত নেই। ভালোবাসা জিনিসটাই হয়তো এমন। এখানে ভাগ্য ছাড়া কাকে দোষ দেবে, কার কি করার আছে? ভালোবাসা শব্দটা মাথায় ঘুরতেই নীরবের কথাই মনে পড়ল কুহুর। নীরবের কথা ভাবতে ভাবতে আনমনে মেসেজ পাঠিয়ে দিল তার নাম্বারে। রুদ্র ঘরে ঢুকে দরজা লাগাতে আড়ষ্ট হয়ে বসল প্রিয়তা। হাঁটুর উপরে রাখা হাত দুটো শাড়ি খামচে ধরল। আধ ঘন্টা আগে মীরা কুহু জ্যোতি বসিয়ে রেখে গেছে ওকে এখানে। কিসব দুষ্টুমি করছিল। তবে রুদ্রের সাথে হাসি তামাশা করার সাহস আমের ভিলার কারণেই, তাই সে ব্যাপারটা এড়িয়ে গেছে সকলেই। ঘর জুড়ে হরেক রকম ফুল আর মোমবাতির মিষ্টি সুগন্ধ। লাইট সব অফ করা, কেবল সুগন্ধি মোমবাতির আলোতেই আলোকিত ঘরটা। রুদ্র তাকালো প্রিয়তার দিকে। ফুলে সুসজ্জিত বিছানায় ঠিক মাঝে মাথা নিচু করে শক্ত হয়ে বসে আছে। রুদ্র মুচকি হাসলো, ধীর পায়ে গিয়ে বসলো বিছানায়। তাতে আরেকটু গুটিয়ে গেল প্রিয়তা। রুদ্র হাত বাড়িয়ে হলুদের রঙের একটা মোমবাতি নিল, আরেক হাতে আলতো করে ধরল প্রিয়তার নোয়ানো চিবুক। প্রিয়তার চোখ বুজে ফেলল। রুদ্র নিচু মাথাটা উঁচু করে ধরল। মোমবাতিটা দুজনের মাঝামাঝি ধরে দেখল প্রিয়তাকে। প্রিয়তার চোখ খিচে বন্ধ করে আছে, ঠোঁট কাঁপছে। খয়েরি রঙের শাড়ি হাতা ভেঙে পড়ানো, গা ভর্তি ভারী গহনা, ঘোমটা দেয়নি, খোপা করা চুলে ফুলের গাজরা লাগানো, সব মিলে চোখ ধাঁধানোর রূপ। রুদ্র মন্ত্রমুগ্ধের মতো কিছুক্ষণ তাকিয়ে থেকে নরম গলায় বলল, মাশাল্লাহ, স্বয়ং চাঁদ নেমে এসছে আমার ঘরে। প্রিয়তা কেঁপে উঠল, আরো শক্ত হয়ে বসল। রুদ্র মৃদু হেসে মোমবাতিটা জায়গায় রাখলো। প্রিয়তা চিবুক ছেড়ে বলল, ভয় পাচ্ছ নাকি আমাকে? প্রিয়তা তাকালো রুদ্রর দিকে। চোখে চোখ পড়তেই সঙ্গে সঙ্গে দৃষ্টি নামিয়ে নিল। জবাব দিল না। রুদ্র বলল, আচ্ছা প্রিয়, আমাদের বিয়েটা কোন ক্যাটাগরিতে পড়ে? লাভ ম্যারেজ নাকি অ্যারেঞ্জ ম্যারেজ নাকি দুটোই? প্রিয়তা এবারও উত্তর দিল না। রুদ্র বুঝলো মেয়েটার অভিমান কমেনি এখনো। তার উপরে বাসর রাতে নাকি এমনিতেই চুপ থাকে মেয়েরা। রুদ্র উঠে দাঁড়ালো, হাতের ঘড়িটা খুলতে খুলতে বলল, গয়নাগুলো খুলে ফেলো, গরম পড়েছে আজ। রুদ্রের নির্দেশ শুনে বিছানা থেকে নেমে দাঁড়ালো প্রিয়তা। ধীর পায়ে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে ঠুলে বসলো। আয়নার দিকে তাকিয়ে রইল রুদ্রের প্রতিবিম্বের দিকে। কিছুক্ষণ বাদে রুদ্র তাকাতেই হকচকিয়ে দৃষ্টি সরিয়ে নিল। রুদ্র পাঞ্জাবির বোতাম খুলছিল, কি একটা ভেবে থেমে গেল। এগিয়ে গেল প্রিয়তার দিকে। প্রিয়তা তখন চুড়ি খুলছে। গলায় কারো হাতের ছোঁয়া পেয়ে চমকে উঠল ও। তাকিয়ে দেখল রুদ্র ওর হাড় খুলে দিচ্ছে। প্রিয়তা চট করে উঠে দাঁড়ালো, ইতস্তত করে বলল, আমি পারবো। কিন্তু রুদ্র শুনল না। কাঁধ ধরে আবারও টোলে বসিয়ে দিল প্রিয়তাকে। শাসনের ভঙ্গিতে বলল, চুপচাপ বসে থাকো। প্রিয়তা আর বাধা দেওয়ার সাহস পেল না। মাথা রুয়ে বসে রইল, কিন্তু মনে এখনো অভিমান পুষে রেখেছে সে। রাখাটাই স্বাভাবিক। রুদ্র খুব যত্ন নিয়ে এক এক করে ভারী গহনাগুলো খুলে দিল। পুরোটা সময় মাথা নুয়ে শক্ত হয়ে বসেছিল প্রিয়তা। এইবার প্রিয়তার দুই কাঁধে হাত রেখে বেশ অনেকটা ঝুঁকে গেল রুদ্র। আয়নায় নিজেদের প্রতিবিম্বের দিকে তাকালো। প্রিয়তা এখনও মাথা নিচু করে বসে আছে, স্থির পুতুলের মতো। কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে রুদ্র মৃদু গলায় ডাকলো, প্রিয়। প্রিয়তার চোখ তুলে তাকালো, কিন্তু কয়েক সেকেন্ড রুদ্রের প্রতিবিম্বের দিকে তাকিয়ে থেকে আবার চোখ নামিয়ে ফেলল। রুদ্রর নিঃশ্বাসগুলো বারবার ঘাড়ে পড়ায় কেমন অস্থির লাগছে ওর। প্রিয়তার মাথার চুলে রুদ্র নিজের নাক স্পর্শ করতেই নড়ে উঠল প্রিয়তা। দ্রুত উঠে সরে এলো ওখান থেকে। রুদ্র হেসে ফেলল, উঠে আবার গেল প্রিয়তার কাছে, হাত ধরে ঘোরালো নিচের দিকে। প্রিয়তা আজ চেষ্টা করেও পারছে না রুদ্রের চোখে চোখ রাখতে। লজ্জায় অভিমানে আড়ষ্টতায় শিউরে উঠছে ও। রুদ্র নিজের দু হাতের মুঠোয় প্রিয়তার দু হাত চেপে ধরে বলল, জানো, মেয়েদের এই জিনিসটা আমার খুব অসহ্য লাগতো। এই যে লজ্জা মিয়ে যাওয়া ব্যাপারটা, টোটাল ন্যাকামো মনে হতো। কিন্তু আজ তোমার লজ্জা পাওয়াটা মন্দ লাগছে না, বরং মারাত্মক ভালো লাগছে। কেন বলো তো? বরাবরের মতোই জবাব দিল না প্রিয়তা। আস্তে করে নিজের হাতটা ছাড়িয়ে নিল। এই ছেলে আজ ওকে অভিমান করে থাকতে দেবে বলে মনে হচ্ছে না। কি শুরু করেছে? প্রিয়তা কাঁপাকাঁপি হাতে টি টেবিল থেকে দুধের গ্লাসটা নিল, ঘুরে গ্লাসটা এগিয়ে দিল রুদ্রের দিকে। রুদ্র জিজ্ঞাসা দৃষ্টিতে তাকালেও বলল, আমি এত রাতে দুধ খাই না।
দিতে বলেছেন? আজকের রাতে নাকি দিতে হয়? রুদ্র একবার তাকালো দুধের গ্লাসটার দিকে, তারপর প্রিয়তার দিকে তাকিয়ে সকৌতুকে বলল, কেন দিতে হয় জানো? প্রিয়তা বোকার মতো মাথা নাড়ল, অর্থাৎ না। রুদ্র হাসল। অস্বস্তি বাড়ল প্রিয়তার। ও হাসার মতো কি বলল? রুদ্র আর বাক্য ব্যয় করল না। ভদ্র ছেলের মতো অর্ধেক গ্লাসের মতো দুধ খেলো। খাওয়ার সময় এক দৃষ্টিতে তাকিয়েছিল প্রিয়তার দিকে। কি অদ্ভুত দৃষ্টি! প্রিয়তা মিষ্টির হাফ প্লেটটার দিকে হাত বাড়াতে গেলেই আটকে উঠল রুদ্র। অস্থির গলায় বলল, এই মিষ্টি না প্লিজ, এমনিতে আমার মিষ্টি অপছন্দ, এই সময় তো একদমই না। কেমন অসহায় শোনালো রুদ্রের গলা। প্রিয়তা ঠোঁট চেপে হাসল। অভিমান অভিযোগ কখন পালিয়ে গেছে নিজেও বুঝল না। নিচু গলায় বলল, আচ্ছা যান, গিয়ে ফ্রেশ হয়ে আসুন। 10 মিনিটের মধ্যে ওয়াশরুম থেকে বেরিয়ে এলো রুদ্র। পরনে একটা সাদা স্যান্ডো গেঞ্জি আর ট্রাউজার। ঘরে প্রিয়তাকে দেখতে পেল না। দরজা বন্ধ। বুঝলো বউ তার বারান্দায় আছে। এখনও ওর উপরে রেগে আছে কিনা কে জানে। বারান্দায় গিয়ে রুদ্র আরেক দফা থমকালো। রেলিং ধরে দাঁড়িয়ে আছে প্রিয়তা। চাঁদের আলো সরাসরি এসে ওর গায়ে পড়ছে। দৈব মানবী মনে হচ্ছে ওকে। রুদ্র এগিয়ে গেল। পেছন থেকে গভীর আলিঙ্গনে আবদ্ধ করলো তার প্রিয়কে। প্রিয়তা চমকালো। দ্রুত হাত রাখলো ওর পেটে রাখা রুদ্রর হাতে। রুদ্র প্রিয়তার কাঁধে থুতনি রেখে বলল, এখনও ডেকে থাকবে প্রিয়? প্রিয়তা নিরুত্তর। রুদ্র বাঁধন আরো শক্ত করে বলল, আজকে রাতটাতে এত অভিমান? এমন রাত কিন্তু রোজ আসবে না। প্রিয়তা এবার রুদ্রের হাতের বাঁধন আলগা করে খুলল রুদ্রের দিকে। রুদ্রের হাত এখনো ওর কোমরে। প্রিয়তার চোখে জল দেখে চমকে উঠল রুদ্র। কাঁদছিল নাকি মেয়েটা? রুদ্র অস্থির গলায় বলল, কি হয়েছে প্রিয়, কাঁদছো কেন? আমি কোনোভাবে হার্ট করেছি তোমাকে? আই এম সরি, বাট ডোন্ট ক্রাই। প্রিয়তা কিছু বলল না। আস্তে করে রুদ্রর বুকে মাথা রেখে বলল, আমাকে কখনো ছেড়ে যাবেন না তো? রুদ্র এক হাতে জড়িয়ে নিল প্রিয়তাকে। আরেক হাত প্রিয়তার মাথায় রেখে বলল, কখনো না। হঠাৎ এমন অদ্ভুত ভাবনা কেন এলো? বিশ্বাস করো না আমাকে? নিজের চেয়েও বেশি আমি আপনাকে বিশ্বাস করি, অকপটে বলল প্রিয়তা। তাহলে ভালোবাসা আমার কপালে বেশি দিন সয় না রুদ্র। আমি আপনাকে প্রচন্ড ভালোবেসে ফেলেছি, আর এই ভালোবাসাটাই আমার সবচেয়ে বড় ভয়। ভয় নেই প্রিয়, আমি জানি আমার জীবন আলাদা। আমি জানি না পরবর্তী সেকেন্ড আমি শ্বাস নিতে পারবো কিনা। জানি না শত্রুর গলিতে কখন ছিন্ন ভিন্ন হয়ে পড়ে থাকবো কোনো এক রাস্তায়। তাই তোমাকে ছেড়ে যাবো না সে কথা দিতে পারছি না। প্রিয়তা শক্ত করে খামচে ধরল রুদ্রর গেঞ্জি। রুদ্র বলে চলল, কিন্তু এটুকু বলতে পারি, আজ এই যে মুহূর্তে তোমাকে বুকে জড়িয়ে ধরলাম, এই যে তোমার নিঃশ্বাস আমার বুকে আছড়ে পড়ছে, মৃত্যুর আগ পর্যন্ত তোমাকে এভাবে আঁকলে রাখবো আমি। পৃথিবীতে এই বুকের যদি অস্তিত্ব থাকে, তোমার শেষ নিঃশ্বাস এখানেই পড়বে। প্রিয়তা কিছু বলল না। লেপ্টে রইল রুদ্রর বুকে। রুদ্র প্রিয়তার মাথা গভীর চুমু খেয়ে বলল, কিন্তু সেদিন কখনো আসবে না প্রিয়, আমি আসতে দেব না। এরপর সব চুপচাপ। কিছুক্ষণ কেটে গেল নীরবেই। রুদ্র প্রিয়তাকে সোজা করে দাঁড় করালো। চোখ দুটো মুছে দিয়ে বলল, ছাড়ো এসব কথা, একটা জিনিস দেওয়ার আছে তোমাকে। কথাটা বলে এক হাতে ট্রাউজারের পকেটে হাত গলিয়ে দিল রুদ্র। বেরিয়ে এলো একটা সোনার প্যান্ডেন্ট। লকেটের সাইজটা মোটামুটি বড়। প্রিয়তাকে উল্টো ঘুরিয়ে দিল রুদ্র। রেলিং ধরে দাঁড়ালো মেয়েটা। রুদ্র আলতো হাতে প্রিয়তার চুলগুলো সামনের একপাশে পাঠিয়ে দিল। প্যান্ডেন্টটা ওর গলায় পরিয়ে দিতে দিতে বলল, বিয়ের পর আমার দেওয়া প্রথম উপহার, কখনো খুলবে না এটা। প্রিয়তা নিচের গলায় হাত রেখে মৃদু হাসল। পরানো শেষে তাকালো রুদ্রের দিকে। রুদ্রের ঠোঁটেও মুচকি হাসি ঝুলে আছে। প্রিয়তা আবার মাথা রাখলো রুদ্রের বুকে। পরম নিশ্চিন্তে বন্ধ করে ফেলল চোখ জোড়া। রুদ্র জড়িয়ে ধরল প্রিয়তাকে, কিন্তু এবারের আলিঙ্গনে কেঁপে উঠল প্রিয়তা। অসার হয়ে এলো সর্বাঙ্গ। রুদ্রের শরীরের উষ্ণতায় সব এলোমেলো হয়ে গেল সব কিছু। হৃৎপিণ্ড লাফাতে শুরু করলো। মস্তিষ্ক ফাঁকা হয়ে গেল। সমগ্র জগৎ থেকে বিচ্ছিন্ন করে নিল ওরা নিজেদের। প্রথম রাতে বেশ ভীষণ গরম পড়লেও মাঝরাত থেকে বাতাস বইতে শুরু করলো। সে বাতাস তীব্র রূপ নিল। শেষ রাতে মেঘ ডাকলো, বিদ্যুৎ চমকালো। দীর্ঘক্ষণ চলল ঝড়ের তাণ্ডব। অবশেষে শান্ত কোমল উজ্জ্বল ভোর দিয়েই সূচনা হলো নতুন একটি দিনের।
রোদ ঝলমলে মিষ্টি সকাল। গতকাল ঝড় হাওয়াতে আকাশটা পরিষ্কার, এক টুকরো মেঘেরও দেখা নেই। ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে রুদ্রপ্রিয়তার। বেলা অনেক হয়েছে, কিন্তু কেউ ডাকতে আসেনি ওদের। রুদ্র শাওয়ার নিয়ে বেরিয়ে দেখল প্রিয়তাকে। আজ হাতা ছেড়ে দিয়ে বাসন্তী রঙের শাড়ি জড়িয়েছে গায়ে, সঙ্গে লাল রঙের ব্লাউজ। ভেজা চুলগুলো ছড়িয়ে আছে পিঠ জুড়ে। ড্রেসিং টেবিলের সামনে বসে লোশন মাখছে গায়ে। লোশনের মিষ্টি ঘ্রাণ গোটা রুমে ছড়িয়ে গেছে। দ্রুত হাতে চলছে প্রিয়তার। কেমন শুকনো দেখাচ্ছে মুখটা। মন ভালো নেই নাকি? ঘুম থেকে উঠে এখনও প্রিয়তাকে ভালোভাবে লক্ষ্য করার সুযোগ পায়নি রুদ্র। মেয়েটা ওকে জাগিয়ে দিয়েই শাওয়ার নিতে চলে গেছে। শাওয়ার নিয়ে বের হওয়ার সাথে সাথেই ঠেলে ওয়াশরুমে পাঠিয়ে দিয়েছে রুদ্রকে, দেরি হওয়ার অজুহাতে। রুদ্রকে দেখে ঝট করে উঠে দাঁড়ালো প্রিয়তা। চোখ সরিয়ে ব্যস্ত সরে বলল, আপনার হয়ে গেছে? ব্রেকফাস্ট নিচে করবে নাকি নিয়ে আসবো? অনেক বেলা হয়ে গেছে, ঘরেই নিয়ে এসো। প্রিয়তা রুদ্রের দিকে না তাকিয়ে দ্রুত পায়ে বেরিয়ে গেল। ঘুম থেকে উঠেই রুদ্রকে এড়িয়ে যাচ্ছে মেয়েটা। কারণটা বুঝতে অসুবিধা হয়নি রুদ্রর। গতরাতে সেই মুহূর্তগুলো মনে পড়ল। কি স্বর্গীয় অনুভূতি। অনেক মেয়েকেই নিজের শয্যাসঙ্গিনী বানিয়েছিল ও। তাতে কেবল জৈবিক চাহিদা ছিল, আর কিছুই না। অথচ কাল প্রিয়তার সংস্পর্শে থাকা প্রতিটা সেকেন্ড কত শান্তিময়, তৃপ্তিময়, অনুভূতিময় ছিল। ওর এক একটা স্পর্শে কেমন অদ্ভুতভাবে কেঁপে উঠছিল প্রিয়তা। প্রিয়তার শরীরের প্রতিটা কম্পনে রুদ্র নিজেও শিউরে উঠেছিল। কি পবিত্র অনুভূতি, কত স্বস্তি, বৈধতার স্বস্তি। এর আগে কোনোদিন এরকম অনুভব করেনি রুদ্র। একটা সময় পর প্রিয়তাও লাজ লজ্জা ভুলে গিয়েছিল, বিভোর হয়ে গিয়েছিল রুদ্রতে। নিজের সে আচরণের লজ্জাতেই শেষ রাতের মুখ লুকিয়েছিল রুদ্রের উন্মুক্ত বুকে। রুদ্র ফিসফিসিয়ে ডেকেছিল, প্রিয় তাকাও। তাকায়নি প্রিয়তা। আরও গভীরভাবে নিজের মুখ লুকিয়ে ফেলেছিল সবচেয়ে প্রিয় বক্ষস্থলে। রুদ্র আর ডাকেনি। প্রেয়সীকে বুকে আগলে ঢলে পড়ে শান্তির ঘুমে। কিন্তু সেই যে মেয়ে মুখ লুকালো, এরপর আর ঠিক করে তাকায়নি রুদ্রর দিকে। একটা বিষয় নিয়ে আফসোস হয় রুদ্রর। যদি প্রিয়তাও স্পর্শ করা প্রথম নারী হতো, নিজের কোনো কাজের জন্য আফসোস বা অনুতাপ ছিল না রুদ্রর। এই প্রথমবার হচ্ছে, কিন্তু অতীতকে চাইলেও বদলানো যায় না। যা ঘটে গেছে তাতে আর কিছু করার নেই ওর। তবে যে হাতে একবার নিজের প্রিয়কে স্পর্শ করেছে, সে হাতে কোনোদিন অন্য কোনো মেয়েকে স্পর্শ করতে পারবে না ও, চাইলেও পারবে না। সেই সাহস, ক্ষমতা বা ইচ্ছে কোনোটাই ওর নেই। প্রিয়তা সিঁড়ি বেয়ে নামতেই দৌড়ে এলো কুহু। দু হাতে ঝাপটে ধরে দুবার দোল খেলো। প্রিয়তা প্রথমে একটু হকচকিয়ে গেলেও পরে হেসে ফেলল। নিজেকে ছাড়িয়ে কুহুর দুটো গাল টেনে দিয়ে বলল, কুহু এত খুশি কেন মিষ্টি ননদিনী? কি হয়েছে? ইশারায় করে কিছু বলল। প্রিয়তা বুঝলো না, হতাশ নিঃশ্বাস ফেলে বলল, আমি তো এখনো বুঝি না সাইন ল্যাঙ্গুয়েজ। উচ্ছ্বাস সোফাতেই বসেছিল, কফি খাচ্ছিল। ওদের কথা শুনে সকৌতুকে বলল, ওটা স্পেশাল ল্যাঙ্গুয়েজ বৌমনি, দ্য ড্যান্সিং ল্যাঙ্গুয়েজ। আমিও বুঝি না। প্রিয়তা বলল, কত কিউট একটা ল্যাঙ্গুয়েজ। আপনি এতদিনেও শিখতে পারেননি, সেটা আপনার ব্যর্থতা। তবে আমি তো শিখে নেব। কুহু বলেছে শিখিয়ে দেবে আমাকে। কুহু উচ্ছ্বাসের দিকে তাকিয়ে সদম্ভে ভ্রু নাচালো, অর্থাৎ দেখেছো? উচ্ছ্বাস মুখ ছোট করে প্রিয়তাকে বলল, এটা কেমন হলো বৌমনি? এসেই ননদের দলে ভিড়ে গেলে। আরে দেবরটাকে চোখে পড়লো না? হ্যাঁ, কুহু জিভ বের করে ভেঙচি কাটল। উচ্ছ্বাস চোখ পাকিয়ে চর দেখালো ওকে। ভাই বোনের খুনসুটি দেখে ঠোঁট চেপে হাসলো প্রিয়তা। দ্বিতীয়বার এখানে আসার পর উচ্ছ্বাসের সাথে মাঝে মাঝে কথাবার্তা হয়েছে ওর। বিয়ের সূত্রে তা আরও বেড়েছে। দুজনে এখন খুব বেশি ফ্রি না, কিন্তু স্বাভাবিক। প্রিয়তা উচ্ছ্বাস আর কুহুকে উদ্দেশ্য করে বলল, তোমরা খেয়েছো? দুজনের সম্মতি জানালো। প্রিয়তা এবার রান্নাঘরের দিকে পা বাড়ালো। পথেই দেখা হলো জ্যোতির সঙ্গে। জ্যোতিকে দেখে হাসলো প্রিয়তা। উত্তরে জ্যোতিও হাসি দিল। এগিয়ে এসে বলল, এত তাড়াতাড়ি নেমে এলে যে? প্রিয়তা অস্বস্তি বোধ করলো। ওর জানা মতে ও বেশ দেরি করে উঠেছে, নামতেও দেরি করেছে। তাই খানিকটা ইতস্তত করে বলল, দুঃখিত, আসলে ঘুম থেকে উঠতে দেরি। জ্যোতি এতক্ষণ মনোযোগ দিয়ে খেয়াল করছিল প্রিয়তাকে। তীক্ষ্ণ চোখে দেখছিল প্রিয়তার ভেজা চুল, গলায় ঘাড়ে থাকা স্পষ্ট লালচে দাগ। কোনো মতে নিঃশ্বাস আটকে কিষ্ট হাসলো জ্যোতি। ধীর সুস্থে বলল, দুঃখিত হওয়ার কিছুই নেই। আজকে সকালে উঠতে একটু দেরি হবে, এটাই স্বাভাবিক। হঠাৎই লজ্জা পেল প্রিয়তা। দ্রুত কথা ঘোরাতে বলল, প্রিয়তা বাবা কাকা সবাই খেয়েছেন? হ্যাঁ, ওনারা খেয়ে দিয়ে অনেক আগেই বেরিয়ে গেছেন।
আর সবাইকে বলে গেছেন খুব দরকার ছাড়া তোমাদের না ডাকতে। তার কান লাল হয়ে উঠল। এ কেমন বাড়ি, মুখে বলল। ইস, আমার আগেই উঠে যাওয়া উচিত ছিল। ব্যাপারটা হাওয়ায় উড়িয়ে দিয়ে জ্যোতি বলল। ছাড়ো তো, এটাকে টিপিক্যাল শ্বশুরবাড়ির মতো ভেবো না। এখানকার লোকজন সবাই ইউনিক। ঘুম এখানে তোমাকে ঘুম খাওয়া কাজ নিয়ে খোটা দেওয়ার মতো কেউ নেই। শাশুড়ি না থাকার একটা সুবিধা বলতে পারো। তাছাড়া দ্য গ্রেট রুদ্র আমিরের বউকে কে কি বলবে? যাকে, তোমরা কি উপরে খাবে নাকি নিচে? সবার কিন্তু খাওয়া শেষ, তোমরা দুজনেই বাকি। ব্রেকফাস্টটা উপরেই নিয়ে যাই। এখন নিচে নামবেন না উনি? আর মীরা কি ওঠেনি এখনো? উঠেছিল খেতে, এখন আবার ঘুমোচ্ছে। উঠেছিল খেতে, এখন আবার ঘুমোচ্ছে। রাতে নাকি অ্যালার্জি উঠেছিল বলে ঘুমোতে পারেনি ঠিকভাবে। তুমি কিচেনে যাও, নার্গিস খালা বা অন্য কেউ খাবার দিয়ে দেবে। প্রিয়তা মাথা নেড়ে ভেতরে চলে গেল। যদি দম বন্ধকর অনুভূতি নিয়ে ফিরে এলো সেখান থেকে। সপ্তাহখানেক আগে অবধি এই কাজগুলো ওই করত, ওকে বারণ করার পরেও করত খুশি মনে, কিন্তু আজ সে অধিকার ওর নেই। এখন রুদ্র দেখাশোনা করার জন্য স্থায়ীভাবে কেউ এসে গেছে, রুদ্রর স্ত্রী। রুদ্র সব কিছুতেই এখন তারই অধিকার, শুধু রুদ্রর ওপর নয়, এই বাড়ির উপরেও প্রিয়তার অধিকার। এটা প্রিয়তার নিজের সংসার। জ্যোতি কেবলই এক বাইরের মেয়ে মাত্র, আশ্রিতা। জ্যোতি বসার ঘরে গিয়ে দেখলো উচ্ছ্বাস আর কুহুর খুনসুটির ঝগড়া। দুজনে মুখে মুখে ঝগড়া করছে, মাঝে মাঝে মারছে একে অপরকে। রাশেদও বাইরে নিজের কাজে ব্যস্ত। সবই ঠিক আছে, সবাই নিজেদের মতো ভালো আছে। ওর মনের খেয়াল রাখার মতো কেউ নেই। ইদানিং ওর মনে হয় সত্যি এই বাড়ির আশ্রিতা ও। কেউ কোনোদিন ওর কথা ভাবেনি, গুরুত্ব দেয়নি। ওর সত্যি কোনো দাম নেই এ বাড়িতে। প্রিয়তা ওদের খাবার নিয়ে ঘরে ফিরে এলো, দেখলো রুদ্র বিছানায় হেলান দিয়ে ফোন দেখছে। প্রিয়তা সামান্য গলা ছেড়ে রুদ্রর দৃষ্টি আকর্ষণ করলো। রুদ্র তাকালো। প্রিয়তা ট্রেটা বিছানার উপরে রাখলো, নিচু গলায় বলল, আপনি খেয়ে নিন, আমি একটু আসছি। বলে প্রিয়তা চলে যেতে নিচ্ছিল, হাত ধরে ফেলল রুদ্র। প্রিয়তা দাঁড়িয়ে গেল। রুদ্র মাঝারি গোছের এক টান দিয়ে নিজের কোলে বসালো ওকে। প্রিয়তা হতবাক হয়ে তাকালো। রুদ্র ওর কোমর চেপে ধরে বলল, সকাল থেকে এইভাবে পালাচ্ছ কেন? কই পালাচ্ছি? ওয়াশরুমে জামা রেখে এসেছেন, ধুয়ে আসছি তো। খেয়েছো? প্রিয়তা ভ্রু কুচকে তাকালো রুদ্রর দিকে, বিরক্ত হয়ে বলল, আমি তো রোবট, দেখলেন না নিচে গেলাম আর এলাম। এত অল্প সময় খাওয়া যায় বুঝি? রুদ্র হাসলো, প্রিয়তার ভেজা চুল নেড়ে দিয়ে বলল, এই তো মুখে খই ফুটেছে। তোমাকে এভাবেই ভালো লাগে। তুমি চুপচাপ থাকলে আমার মনটা কেমন খারাপ হয়ে যায়। চুপ থাকবে না? রুদ্রর এত সহজভাবে কথা বলাতে ওর সংকোচটাও কেটে যাচ্ছে ধীরে ধীরে। ও রুদ্র চুলের মাঝে আঙ্গুল গলিয়ে দিয়ে বলল, আমাকে ছেড়ে খেয়ে নিন না, এবার বের হবেন না আজ? রুদ্র প্রিয়তার চোখে চোখ রেখেই হ্যাঁ বোধক মাথা নাড়ল। এরপর হাত বাড়িয়ে নিয়ে এলো খাবারের ট্রেটা। খাবার তুলে প্রিয়তার মুখের সামনে নিয়ে বলল, হা করো। প্রিয়তা কথা না বাড়িয়ে হা করল। রুদ্র নিজের হাতেই খাইয়ে দিল প্রিয়তাকে, সঙ্গে নিজেও খেলো। খাওয়া শেষে প্রিয়তা বাসনগুলো নিচে রেখে আবার ফিরে এলো রুমে। আসতেই রুদ্র বলল, প্রিয়, বাবা কল করেছিল, বের হব আমি। আমার পোশাকটা বার করে দাও। প্রিয়তা খানিকটা অবাক হয়ে বলল। আমি? ভ্রু কুচকে ফেলল রুদ্র, আর চোখে প্রিয়তার দিকে তাকিয়ে বলল, আমার কি আরও 2-4টা বউ আছে? প্রিয়তা গিয়ে কাবার্ড খুলতে বলল, এখন তো দূরের কথা, আমি মরে গেলেও যদি অন্য কারো দিকে চোখ তুলে তাকান না, পেতনি হয়ে এসে আপনার ঘাড় মটকাবো। আমি বলে দিলাম, যা আমার তা শুধুমাত্র আমারই। আপনি আমার, মানে আমারই মিস্টার। রুদ্র মুখটা হঠাৎ গম্ভীর হয়ে উঠল, কিছু বলতে গিয়েও বলল না। পোশাক পরে তৈরি হয়ে নিল, জ্যাকেটটা প্রিয়তায় পরিয়ে দিল। পরানোর সময় রুদ্র প্রিয়তার কোমরে 2 হাত রেখে বলল, মন খারাপ কেন? সকাল থেকে লক্ষ্য করছে। কি হয়েছে? কই কিছু না। আমাকে কখনো মিথ্যে বলবো না প্রিয়, পছন্দ না আমার। প্রিয়তা হাত থেমে গেল। অযথাই জ্যাকেটের জিপার নাড়তে নাড়তে ব্যথিত গলায় বলল, আমার যদি একটা পরিবার থাকতো, আজ সকালে আমরাও সেই বাড়িতে যেতাম, তাই না? আমার মা আপনাকে যত্ন করে রান্না করে খাওয়াতো, আপনি বাজার করতেন, বাড়ির সবাই একসঙ্গে মজা করতো, সবকিছু কত সুন্দর হতো। রুদ্র মৃদু হাসলো। প্রিয়তার 2 গালে হাত রেখে বলল, জীবন একটাই প্রিয়, আর এক জীবনে সবার সব কিছু থাকে না। অপূর্ণতা নিয়ে জীবন, তাই সব নিয়ে মন খারাপ করো না।
তাড়াতাড়ি চলে আসবো আজ বিকেলে তোমাকে নিয়ে আশেপাশে কোথাও থেকে ঘুরে আসবো, ভালো লাগবে। প্রিয়তা মুচকি হাসলো, চোখের ইশারায় বোঝালো। ঠিক আছে। রুদ্র খুব সযত্নে সময় নিয়ে চুমু খেলো প্রেয়সীর কপালে। চট্টগ্রাম শহরের প্রায় শেষ প্রান্তে ব্ল্যাক হোল গ্রুপের লিডার করিম তাজওয়ারের নিজস্ব বাড়ি। আগে ঢাকাতেই থাকতেন ওনারা, কিন্তু সোলার সিস্টেমের তোপের কারণে ওখানে থাকা সম্ভব হয়নি। শত্রুতার শুরু তো সেখান থেকেই, কিন্তু এখন সেই শত্রুতাকে পরিণতি দেওয়ার সময় উপস্থিত। অনেক হয়েছে সাপ সিঁড়ি খেলা, এবার মরণ ছোবল মারার সময়, হয় এসপার নয় ওসপার। নিজের চেয়ারে বসে বসে কথাগুলো ভাবছিল করিম। ঠোঁটের মাঝে জ্বলন্ত সিগারেট ধরে রেখেছে, ছাই জমে লম্বা লাইন তৈরি হয়ে গেছে। গভীর চিন্তায় টানতেও ভুলে গেছে সে, কারণ এবারের খেলাটা ভয়ঙ্কর। জয়টা জারি হোক, পরিণতি যে সকলেরই হাড় কাঁপিয়ে দেবে তা বলার অপেক্ষা রাখে না। ওনার ভাবনায় ছেদ ঘটিয়ে সশব্দে ঘরে প্রবেশ করলো কেউ। ভ্রুকুচকে তাকালো করিম, সিগারেটে জমা ছাইটুকু খসে পড়ল। বেশ লম্বা সুঠাম দেহি এক যুবক, ফর্সা, চুলগুলো ব্যাক ব্রাশ করে রাখা। প্রচণ্ড রাগে ফুঁসছে সে। করিম তাজওয়ারের ছোট ছেলে, সম্রাট তাজওয়ার। বড় ছেলের নাম ছিল শাহজাহান তাজওয়ার, মৃত্যু হয়েছে 5 বছর আগেই পুলিশ এনকাউন্টারে। সম্রাট হনহনে পায়ে এসে ধাক্কা দিয়ে ফেলে দিল একটা চেয়ার। ছেলের বেয়াদবিতে ঝলে উঠল করিম, ধমক দিয়ে বলল। সম্রাট গর্জে উঠল, লাথি মারল আরেকটা চেয়ারে। ফোঁস করে শ্বাস ফেলল করিম, নিজেকে শান্ত করে বলল। করিম মাথা নেড়ে বলল। সম্রাট জ্বলন্ত চোখে তাকালো, দাঁতে দাঁত চেপে বলল, তোমার মতো বসে বসে তামাশা দেখার ধৈর্য আমার আর নেই। তুমি সারা জীবন চেয়ারে বসে বসে ভেবেই যাও, না ডাকা ছাড়া হওয়ার সময় কিছু করতে পেরেছিলে, না নিজের বড় ছেলের এনকাউন্টারের সময়, আর না এখন পারবে। ওরা পুরা ব্ল্যাক হোল দিল, তুমি চেয়ারে বসে বসে ভেবেই যাবে। ভাষা সংযোগ করার সম্রাট বাপ আমি তোমার। সেটা নিয়েও আমার যথেষ্ট সন্দেহ আছে। হতভম্ব হয়ে তাকালো করিম তাজওয়ার। কিছু বলতে গিয়েও বলার ভাষা পেল না। কি জন্ম দিয়েছে এটা? আক্ষেপ ছেড়ে ধাতস্থ করল নিজেকে। নতুন একটা সিগারেট ধরালো, সম্রাটের দিকে সিগারেটের প্যাকেটটা বাড়িয়ে দিয়ে বলল, বসো, এত রাগ করছো কেন? একটা কথা ভুলে যেও না, শুধুমাত্র তোমার জন্যে ডার্ক নাইটের প্রস্তাবে রাজি হতে হয়েছে আমাকে। হাত মেলাতে হয়েছে ওদের সঙ্গে, যেখানে ওরাও আমাদের শত্রুই ছিল। শুধু আমার জন্যে? এছাড়া আর কোনো উপায় ছিল না তোমাদের কাছে? এককভাবে সোলার সিস্টেমের বাল ছেড়ারও যোগ্যতা নেই তোমাদের, তাই এক হয়েছ। সব দায় আমার উপরে চাপাবে না। মানছি, কিন্তু তুমি যেটা চাও সেটাতেই হবে। তাহলে এত চিন্তার কি আছে? আর এবারের জলটা যেভাবে সাজানো হয়েছে, এদের জেতার কোনো সম্ভাবনা নেই। তবুও কোনোভাবে ভাগ্যগুণে কোনোভাবে কি যদি করা জিতেও যায়, নিজেদের ধ্বংস করেই জিততে হবে, অন্য কোনো পথ নেই। সম্রাট উত্তর দিল না। মেজাজ ঠিক হচ্ছে না ওর। এই নিয়ে অনেক তর্ক বিতর্ক হয়ে গেছে, এসব নিয়ে কম ঝামেলা হয়নি বাপ বেটার মধ্যে। নিজেকে সামলে নিয়ে চেয়ারে বসলো। সম্রাট বলল, সে যাই হোক, রুদ্রকে আমার চাই। ওকে আমি নিজের হাতে খুন করব, নিজের হাতে। করিম তাজওয়ার হেসে বললেন, সে দেখা যাবে। আগে আমাদের প্ল্যান মতো সব এগিয়ে যেতে দাও যেভাবে। আরও কিছু বলতে যাচ্ছিল করিম তাজওয়ার, কিন্তু তার টেবিলে রাখা টেলিফোন বেজে উঠল। কথা থামিয়ে একবার তাকালো সম্রাটের দিকে, এরপর রিসিভার তুলে বলল, হ্যালো। ওপাশ থেকে বেশ সময় নিয়ে কিছু বলল। সব শুনে তেতে উঠল করিম, ঝাড়ি দিয়ে বলল,
এখানে ফোন করতে কে বলেছে? এতটুকু বুদ্ধি নেই মাথায়? অপর পাশ থেকে আবার কেউ কিছু বলল। ততক্ষণে নিজেকে সামলে নিয়েছে করিম। খানিকটা ভাবল সে, অতঃপর শান্ত হয়ে বলল, আচ্ছা, চিন্তা করো না, আমি দেখছি। তুমি যেভাবে আছো থাকো, এখানে ফোন করো না, আমি সামলে নেব। বলে রিসিভারটা নামিয়ে রাখলো। বিরক্তি নিয়ে তাকালো সম্রাটের দিকে। সিগারেট বের করছে সম্রাট। করিম রাগে গজগজ করে বলল, গাধা পুষছি সব। এখানে ফোন করেছে, কোনোভাবে ধরা পড়ে গেছে। সম্রাট ঠোঁটে চেপে ধরা সিগারেট আগুন ধরিয়ে বলল, ওকে এমনি তো খরচের খাতাতেই ফেলে দাও। তোমার কি মনে হয় ও ধরা পড়বে না? এতদিন কোনো ঝামেলা হয়নি। রুদ্র নিজেও বিয়ে নিয়ে ব্যস্ত ছিল, কিন্তু এখন বিশেষজ্ঞর খুনটা হওয়ার পর